এমন রোদ পড়লে যে জমিগুলো সব ফেটে চৌচির হয়ে যাবে। পরপর 2 বছর খরা হলো। এবার যে জমির মাটি পাথরের মতো শক্ত হয়ে গেছে, কোদাল দিয়ে খুঁড়তে গিয়ে যে হাতই খুলে আসছে। ধার দেনা করে যেভাবেই হোক সংসারটা টানছি। এবার যে না খেতে পেয়ে মরতে হবে। যাই, আরো কিছুটা জমি কুপিয়ে ঘরে ফিরে যাই। কি রে, তোর সাহস তো কম না? আমার কাছে জমি বন্ধক রেখে তার সুদ না দিয়ে আবার জমিতে চাষ করা হচ্ছে। আমি সামান্য চাষি, এই জমিটুকুই আমার সম্বল। এটা কেড়ে নিলে যে আমার পথে বসতে হবে। আমার জমিটুকু কেড়ে নিও না মহাজন। আমি চাষ করে তোমার সব টাকা পরিশোধ করে দেব। গত 2 বছর ধরে তুমি একই কথা বলছো। আমি আর 2 মাস তোমাকে সময় দিলাম। হয় আমার পুরো টাকা ফেরত দেবে, নয়তো এই জমি আমাকে দিয়ে দেবে। এই জমিটুকু ছাড়া আমার আর কিছু নেই। দয়া করুন, দয়া করে এটা কেড়ে নেবেন না। এটাই যে আমার একমাত্র সম্বল। চাষ করতে না করেছি মানে না? তোকে যেন এই জমির আশেপাশে দেখতে পাওয়া না যায়। ফেলো করি মাখো তেল, আমি কি তোমার পর? হায় হায় হায়, এখন আমি কি করব? এবার যে আমাকে ভিক্ষার থালা হাতে পথে নামতে হবে। আমি পারলাম না। আমার পূর্বপুরুষের এই সামান্য জমিটুকু আমি রক্ষা করতে পারলাম না। আমার মরে যাওয়াই উচিত। এবার মনে হচ্ছে পানি খেয়ে কাটাতে হবে বউ। মহাজন জমিটা কেড়ে নিল। 2 মাসের মধ্যে সব টাকা দিতে না পারলে জমিটা ওর হয়ে যাবে। আমি একটা অপদার্থ লোক। না তোমাকে সুখ দিতে পারলাম, আর না জীবনে কিছু করতে পারলাম। দুঃখ করেন না, শেষ থেকেই শুরু হয়। একটা না একটা উপায় ঠিকই আসবে। কি উপায় আসবে বলো তো? অভাব যখন দরজায় দাঁড়ায়, সুখ শান্তি সব জীবন থেকে চলে যায়। মাথা কাজ করা বন্ধ করে দেয়। তখন চোখের সামনে শুধুই অন্ধকার। অন্ধকার যত গভীর, আলো তত কাছে। আমার কেমন পাগল পাগল লাগছে বউ। এবার আমাদের কি হবে? আমরা যে পথের ভিখিরি হয়ে যাব। শুনেন, গা ধুয়ে আসেন, এক থালা পান্তা খেয়ে একটা লম্বা ঘুম দেন। দেখবেন সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। তাই আবার হয়? খুব হয়। চিন্তায় যখন পাগল পাগল লাগে, তখন মাথাকে বিশ্রাম দিতে হয়। বউ আমার গুণবতী, কত কি জানে। তুমি খাবার দাও, আমি ডুব দিয়ে আসছি। আরে, উঠে পড়লেন যে? চিন্তায় কখনো কারো ঘুম আসে? বা বেগুনের চারা কোথায় পেলে? ভাগাড়ে ময়লা ফেলতে গিয়ে দেখতে পেলাম, তাই তুলে আনলাম। যতদিন না কোনো উপায় বেরোচ্ছে, ততদিন দুটো সেদ্ধ ভাত আর বেগুন পোড়া দিয়ে চালিয়ে নেবক্ষণ। কিন্তু উপায় কি সত্যি বের হবে? বড়দি, তুমি কেমন আছো? ভাই তুই, কতদিন পরে এলি বলতো? আয় আয়, বস। না বড়দি, এই বর্ষার সময় জানো তো দোকানে কেমন ভিড় হয়। বাবা একা সামলাতে পারবে না। তোমাদের এখানে ভালো ইলিশ মাছ পাওয়া যায় না বলে বাবা এটা দিয়ে পাঠালো। খাবেন কিন্তু জামাইবাবু, একদম পদ্মার খাঁটি ইলিশ। আচ্ছা ভাই,
তোরা পদ্মার ইলিশ কি করে চিনতে পারিস রে? এ তো খুব সোজা। এই যে দেখো, এর মুখটা একদম চৌকোনো নয়, আর পিঠের অংশটা দেখো, এটা কেমন জল জলে নীলচে। আরেকদিন আসবো, নয়তো ফিরতে রাত হবে বড়দি। চলি জামাই বাবু। চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। চলুন তবে। আপনাকে আরেকটা মাছ দিই? দেবে? তাহলে দাও। আহা, কি ভালো খেতে, একেবারে অমৃত। তুমিও খাও বউ, কতদিন বাদে এমন মাছ ভাত খাচ্ছি বলো। আচ্ছা, তোমার কি হয়েছে বলো দেখি? তুমি কি যেন একটা ভাবছো বলে মনে হচ্ছে। আচ্ছা, আপনি যদি ইলিশ মাছের ব্যবসা করেন তাহলে কেমন হয়? খেপেছো নাকি? আমি চাষির ঘরের চাষি। আমার বংশে সকলে চাষ করেছে। আমি অন্য কাজ করলে আমার আদি পুরুষেরা অভিশাপ দেবে। আপনি না খেয়ে থাকলে কি আপনার আদি পুরুষ এসে ভাত দিয়ে যাবে? তা অবশ্য ঠিকই বলেছ, এটা তো ভাবিনি। কিন্তু ব্যবসা করতে তো টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো? বীজ কেনার জন্য যে টাকাগুলো রেখেছেন সেগুলো দিয়েই শুরু করুন। ইলিশের যা দাম, ওই টাকা দিয়ে 10টার বেশি ইলিশ কেনা যাবে না। সে তো আরো ভালো কথা, 10টা ইলিশ দিয়ে শুরু করুন। তারপর জমিটা সারিয়ে নেবেন, চাষের পাশাপাশি ব্যবসাটাও থাকলো। ইলিশ তো সারা বছরই পাওয়া যায়, তাহলে সমস্যা কোথায়? মাত্র 10টা ইলিশ? মাছের দোকানে কত রকমের মাছ রাখতে হয় জানো? আপনি শুধু ইলিশের ব্যবসা করবেন, আর 10টাই বা কম কিসের? দেখুন, ছোট থেকেই বড় হতে হয়। প্রথমে 10টা, তারপর 20টা, তারপর 40টা। এভাবে একদিন আপনারও দোকান ভরা মাছ হবে। তুমি ঠিক বলেছ, উপায় সত্যিই এসে যায়। কিন্তু ব্যবসা কি এতই সহজ? কোনো কাজই সহজ নয়, তবে নিষ্ঠার সাথে লেগে থাকতে হয়। আর আমি জানি আপনি ঠিক পারবেন। ভালো ইলিশ নিয়ে যান, একদম পদ্মার ইলিশ। দেখে নিন, টাটকা ইলিশ আছে। আরে তুমি ব্যবসা করে তো বেশ ভালোই আছো, তা আমার টাকাটা কবে পাবো? আপনি 2 মাস সময় দিয়েছিলেন, আশা করি এ মাসেই জমিটা ছাড়িয়ে নেব। তা বেশ, তা আমার বেশ কিছু ইলিশ চাই। কাল আমার খোকার অন্নপ্রাশন, সারা গ্রামের লোকে মাছ ভাত খাবে। কটা মাছ লাগবে বলো তো? সেদিন কোটাল সাহেব তার মেয়ের জন্মদিনে সবাইকে খাওয়ালো, 200টা ইলিশ মাছ নিয়েছিল। তাহলে তোমার দেনা বাদ দিয়ে আর কত টাকা দিতে হবে? আমার দেনা ছিল 125 টাকা। 200 ইলিশের দাম 250 টাকা। আপনি আমাকে 120 টাকা দিলেই হবে। আপনি সত্যিই মহান। তোমার কি মাথা খারাপ? তোমাকে আমি চাষ করতে দেইনি, টাকার জন্য জমি কেড়ে নিতে চেয়েছি, আর তুমি আমাকে পুরো 5 টাকা ছাড় দিয়ে আবার বলছো মহান? আজ আমার যা কিছু সব আপনারই জন্য মহাজন সাহেব। আপনি যদি আমার জমি নিয়ে না নিতেন, তবে আমি চাষি হয়ে রয়ে যেতাম। দুবেলা মাছ ভাত আর কপালে জুটতো না। কথায় বলে মানুষ তার ভাগ্যে খায়, আজ প্রমাণ পেলাম। শোনো, সকাল সকাল টাটকা মাছ পৌঁছে দিও। আপনি একদম চিন্তা করবেন না মহাজন সাহেব। ও, তুমি মাছ নিয়ে এসে পড়েছো? আমার জমির কাগজ আর বাকি টাকাটা আমাকে বুঝিয়ে দিন, দোকানে যেতে হবে। এই তো নাও নাও, আমি সব গুছিয়েই রেখেছি। তা দুপুরে এসে পেট পুরে খেয়ে যেও। আপনি বলেছেন
এতেই হবে, চলি। জমিটা ছাড়িয়ে আনলাম বউ, এই যে কাগজ, এটা যত্ন করে রেখে দাও। সত্যি তোমার বুদ্ধির জবাব নেই বউ, চাষি থেকে একেবারে ইলিশ ব্যবসায়ী। হ্যাঁ, ও আর কি, ঘরের আর বরের মঙ্গলের জন্য মাঝে মাঝে গিন্নিদেরও পরামর্শ দিতে হয় বই কি। তুমি এত সেজেছো কেন? ভুলে গেলেন, আজ শ্রাবণী পূর্ণিমা, এই দিন আমার বাপের বাড়ি চলে যাওয়ার চল আছে। দাঁড়াও বউ, আমি একটু আসছি। আসছি মানে? এতটা পথ ও বাড়িতে যাবেন না? যাব, তবে মিষ্টির হাড়ি আর জোড়া ইলিশ নিয়ে যাব। শ্বশুর মশাইয়ের পাঠানো ইলিশ আমাকে পথ দেখালো। ও বাড়ির সকলকে ইলিশ না খাওয়ালে চলবে না। আমি আসছি।